শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে। সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যে ঘটনাটা লিখে পাঠিয়েছি সে থাকে বীরভূমে, মানে বীরভূম থেকে আরেকটু ভেতরের দিকে। তো সে যেরকমভাবে আমাকে লিখে পাঠিয়েছি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম সুকান্ত, বাড়ি বীরভূমের মেন শহর থেকে আরও 15 কিলোমিটার ভেতরের দিকে। তো আমি আমার যেখানে থাকি সেখানকার নাম আমি বলছি না। তো ঘটনাটা যে আমি লিখে পাঠাচ্ছি সেটা আমার দাদুর সাথে ঘটে গেছে, প্রায় 2-3 বছর আগের ঘটনা। তো আমার দাদু ছিল পুলিশ কর্মী ছিল, মানে প্রাক্তন পুলিশের চাকরি করতো আর কি। তো খুবই ডিসিপ্লিন ছিল আর কি। এবং আমার বাড়িতে থাকে হচ্ছে আমি, আমার মা, আমার বোন এবং দাদু ঠাকমা। বাবা পুলিশে কাজ করে, সেজন্য বাবার পোস্টিং হচ্ছে কলকাতায়। সেজন্য সে কলকাতাতে একটা মেসে ভাড়া নিয়ে থাকে এবং মাসে একবার করে বাড়িতে আসে। তো যাই হোক, দাদু যেহেতু আগে পুলিশে কাজ করতো, তো দাদু খুবই ডিসিপ্লিন ছিল আর কি। মানে প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যাবেলা মানে নিয়মিত করে হাঁটতে যাওয়া, তো সব কিছু টাইমে টাইমে খাওয়া দাওয়া, স্নান করা, সব কিছু টাইম, মানে খুবই ডিসিপ্লিন ছিল আর কি। এবং সেই জন্য দাদুর খুব নামডাকও ছিল, যেহেতু মাননীয় মানে সম্মানীয় একটা ব্যক্তি ছিল, পুলিশ মানে হাই পোস্টে ছিল আর কি পুলিশে। তো সেই জন্য আমাদের যে জায়গাটা আমরা থাকতাম সেই জায়গায় দাদু খুব সম্মানীয় একজন ব্যক্তি ছিল, সবাই দাদুকে এক নামেই চিনতো এবং আমাদের ফ্যামিলিটাকেও সবাই এক নামেই চিনতো। তো যাই হোক, একদিনকে দাদু সন্ধেবেলা বেরোতে পারেনি, কোনো একটা কারণে সে আটকে গেছিলো, হাঁটতে যেতে পারেনি। তো দাদুকে আমরা সবাই বললাম যে আজকে আর যেও না হাঁটতে। দাদু বলছেন না, একটুখানি না হেঁটে আসলে আমার শরীরটা আনচান আনচান করবে। তখন দাদু বললো যাচ্ছি, আমি কিছুক্ষণ পরেই চলে আসবো। এবং দাদু সবসময় একটা বড় একটা ছাতা নিয়ে বেরোতো, বৃষ্টি হোক না হোক, রোদ উঠুক না উঠুক, একটা বড় ছাতা নিয়ে বেরোতো। তো সেদিনকেও ছাতা নিয়ে বেরিয়েছে। তো কিছুক্ষণ পরে, বেশ কিছুক্ষণ পরে, মানে প্রায় দাদুর আসার কথা, দাদু প্রায় 15-20 মিনিট বা কি খুব জোর হলে আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে আসে, কিন্তু সেদিনকে প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে দাদু ফিরছে না। তো আমাদের খুবই চিন্তা হচ্ছিল এবং সেই সময় আমরা খুবই ছোট, মানে আমি ক্লাস তখন 8-এ পড়ি এবং আমার বোন ক্লাস 5-এ পড়ে। তো সেজন্য মাও আমাদের ছাড়ছিল না যে দেখে আয় এরকম কিছু। তো কিছুক্ষণ পরে দেখি পাড়ার কয়েকজন মিলে দাদুকে কাঁধে করে নিয়ে আসছে। নিয়ে এসে আমাদের যে উঠোন রয়েছে, এসে আমাদেরকে মাকে বললো যে বৌদি একটা চেয়ার দাও। এবার চেয়ারে দাদুকে বসানো হলো এবং সবাই মিলে আমরা দৌড়ে যাই, মা, আমি, বোন, ঠাকুমা সবাই দৌড়ে যাই। তখন জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, এরকম থুতনি দিয়ে রক্ত বেরোচ্ছে কেন, কী হয়েছে, অজ্ঞান হয়ে গেছে নাকি? তখন সেই লোকগুলো বলছে যে তারা নাকি ওই যেখানে জমালয়টা রয়েছে সেই ওখান থেকে আসছিল, মানে একটা পুকুর রয়েছে, পুকুরটাকে আমরা সবাই জমালয় বলি। তো পুকুরটার ওখান দিয়ে সবাই নাকি কাজ থেকে ফিরছিল, তখন নাকি তারা দেখে দাদু ওখানে পুকুরের পাড়ে ওরকম অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং যখন মানে উল্টো দিক করে শুয়েছিল আর কি, পড়েছিল। যখন দাদুকে সামনের দিকে ঘোরানো হয় তখন দেখছেন মুখ থেকে রক্ত বেরোচ্ছে, থুতনি থেকে রক্ত বেরোচ্ছে। তখন দাদুকে চোখে মুখে জল দেওয়া হয় কিন্তু দাদুর জ্ঞান ফেরে না। তারপরে একটা গাড়ি ফাড়ি ডেকে দাদুকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং দাদুর চিকিৎসা করা হয় এবং 2 দিন মতো সেখানে রেখে দাদুকে বাড়িতে নিয়ে চলে আসা হয়। সবই ঠিক ছিল। তারপর একদিন অমাবস্যার রাতে, না তারপর দাদুকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার কী হয়েছিল, তুমি ওরকম পড়ে গেছিলে, কিছু হয়েছিল? তখন দাদু বলে যে সে নাকি ওই পুকুরে পাড় দিয়ে ফিরছিল, তখন একটা বিশাল বড় একটা কুকুর, না নেকড়ে না শিয়াল সে বুঝতে পারেনি, বিশাল বড় কালো রঙের কিছু একটা দাঁড়িয়েছিল এবং চোখগুলো আর জ্বলছিল, মানে বিশাল বড় সাইজ ছিল, মানে দেখলে বাঘই মনে হবে কিন্তু বাঘ ছিল না। তো যাই হোক, ওরকম দেখেছিল এবং দাদু খুবই সাহসী ছিল। তো দাদু ছু ছু করে, মানে পালানোর চেষ্টা করে কিন্তু সে প্রথমে যায় না। সে ওই কুকুর বা নেকড়ে বেঁকড়ে রেগে গেলে যেরকম আওয়াজ করে সেরকম আওয়াজ করতে লাগে। দাদু তখনও ভয় পায়নি। দাদু তারপর এক পা এগোয়, তখনও সেই কুকুর না নেকড়ে যাই যেটাই ছিল কোনো তার হেলদোল নেই, সেই ওরকম ঘেউ ঘেউ করেই যাচ্ছে এবং এক পা এগোয়। দাদু যখন সেই হাতের সেই মানে লাঠি কাম যে ছাতাটা ছিল ওটা দিয়ে যখন মারা মানে মার দেখায়, তখন সেই কুকুরটা
এক লাফে দাদুর ঘাড়ে উঠে আসে এবং তারপর সেই সময় দাদু ভয় পেয়ে মেঝেতে ছিটকে পড়ে যায়। তারপর থেকে দাদুর কিছু মনে নেই। এবার সেই যে পড়েছিল, থুতনিটা পুরো মেঝেতে লাগে, মানে মাটিতে লাগে, সেই সময় ইটে ফিটে লেগে ওরকম থেবড়ে যায় আর কি, রক্ত রক্ত বেরিয়ে যায়। তো এটাই ছিল দাদুর সেদিনকের ঘটনা, দাদুর সাথে কী হয়েছিল। এবার একদিনকে হসপিটাল থেকে নিয়ে আসার পরে একদিন অমাবস্যার রাতে দাদু ঠাকুমা এক ঘরে শোয়, আমি মা আর বোন এক ঘরে শুই। তো হঠাৎ করে ঠাকুমা এসে আমাদের ঘরে নক করছে, তাড়াতাড়ি দরজা খোল এরকম করে নক করছে। মা উঠে গিয়ে দরজা খোলে, দেখছে ঠাকুমা কান্নাকাটি করছে। এবার আমরাও উঠে যাই, গিয়ে বলছে, তখন ঠাকুমাকে জিজ্ঞেস করলাম, ঠাকুমা কী হয়েছে? তখন বলছে, তো দাদু কেমন করছে। এবার আমি আর মা সঙ্গে সঙ্গে দৌড়ে যাই, গিয়ে দেখলাম দাদু জিভটা একদম পুরো অনেকটা বড় হয়ে বাইরের দিকে বেরিয়ে এসছে। মানে নর্মাল মানুষের জিভ খুব বড় জোর হলে থুতনি অবধি বেরোবে, কিন্তু দাদুর জিভটা থুতনি ছাড়িয়ে গেছে এবং মুখ দিয়ে লালা পড়ছে ক্রমাগত, এবং কুকুররা মানে যেরকম রেগে গেলে আওয়াজ করলে যেরকম হয় ঘ্যাও ঘ্যাও করে, সেরকম করে একটা আওয়াজ ছাড়ছে। এবং পুরো মুখ যদি ভালো করে দেখা যায়, মুখটা পুরো নীল নীল হয়ে গেছিলো। তো আমরা সবাই দেখে ভয় পেয়ে গেছিলাম এবং কেউ দাদুর সামনে যাওয়ার চেষ্টা করছিলাম না। কিছুক্ষণ পর দাদু ওরকম করেই যাচ্ছে ক্রমাগত, কিন্তু কাউকে কোনো আঘাত করছে না, মানে কারোর দিকে তেড়ে আসছে না বা কিছু না, শুধু আমাদের দিকে তাকিয়ে ওরকম ঘেউ ঘেউ করে যাচ্ছে, মুখ দিয়ে লালা পড়ছে। কিছুক্ষণ পরে সেদিনকে রাতে তো আমাদের ঘুম হয়নি, দেখলাম দাদু নিজের থেকে সব ঠিক হয়ে গেল, জিভটাও ভেতরে ঢুকে গেল, লালা পড়া বন্ধ হয়ে গেল এবং নিজের থেকে আবার আগের মতো ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে মা জিজ্ঞেস করলো যে, বাবা আপনার কী হয়েছিল রাতেবেলা? তখন দাদু বলে যে, কার কী হয়েছিল, আমার আবার কী হবে, আমি তো ঘুমাচ্ছিলাম রাতেবেলা। তখন মা বলে, আপনার কিছু মনে নেই? তখন দাদু বলছে, না কিচ্ছু মনে নেই আমার, কী হয়েছিল কালকে রাতে। তখন ঠাকুমা মাকে বলতে বারণ করে এবং মাও বলে না, কারণ দাদুর প্রেশার মানে পেশেন্ট, তো যদি ভুলভাল কিছু প্রেশার হাই হয়ে গেলে সমস্যা, সেজন্য ঠাকুমা মাকে বলতে বারণ করে, মাও কিছু বলে না। এরপর থেকে প্রত্যেক দিন অমাবস্যা, মানে প্রত্যেক অমাবস্যার রাত হলেই, মানে সন্ধেবেলাতেই দাদু মাকে বলে দিত, বৌমা আজ না আমার শরীরটা মনে হয় খারাপ হবে। যেদিন যেদিন এরকম বলতো, সেদিনকেই দাদুর ওই রূপ দেখা যেত, জিভটা একদম পুরো থুতনি ছাড়িয়ে বেরিয়ে এসছে, মুখ দিয়ে লালা পড়ছে, মুখটা পুরো নীল নীল হয়ে গেছে, নীলাভ একটা আকার রয়েছে মুখে, আর ওরকম ঘেউ ঘেউ করে কুকুরের মতো আওয়াজ করছে। কাউকে কিচ্ছু করতো না, না কারোর দিকে তেড়ে আসতো, না কাউকে ভয় দেখাতো, কিচ্ছু না, শুধু আমাদের দিকে তাকিয়ে ওরকম ঘেউ ঘেউ করে আওয়াজ করতো। মা কি মানে প্রায় 3-4টে অমাবস্যার পরে এরকম দেখতে দেখতে মা বাবাকে ফোন করে সব কিছু জানায়। তারপরে বাবা বলে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে দেখে বলে যে তার কি হয়েছে তারা বুঝতে পারছে না, মানে তারা অনেক রকম টেস্ট করানো হয়, কিন্তু কোনো টেস্টে কোনো রিপোর্ট নেগেটিভ বা ভুলভাল কিছু আসেনি। তো তখন ডাক্তাররা বলে যে কয়েকটা ইঞ্জেকশন আপনাকে দিয়ে দিচ্ছি, ঘুমের ইঞ্জেকশন, যখন এরকম হবে তখন আপনি যখন মানে এরকম হচ্ছে মনে হবে, তখন আপনি এই ঘুমের ইঞ্জেকশনটা দিয়ে দেবেন। যদি ঘুমিয়ে থাকে তাহলে এরকম কিছু হবে না। তো ওরকম হওয়ার পরে মানে ডাক্তারের কাছ থেকে ওরকম নিয়ে আসার পরে দাদু যেদিনকে প্রথমবার আবার হলো অমাবস্যার রাতে, সেদিনকে মা চেষ্টা করে ওই ইঞ্জেকশনটা দেওয়ার, কিন্তু পারে না। পাশে একজন দাদা আছে আমাদের বয়সী, মানে আমাদের থেকে কিছুটা বড়, তো তাকে ডাকা হয়, সে ওই ইঞ্জেকশনটা দাদুকে দেওয়ার পরে দাদু কিছুটা হলেও ঝিমিয়ে যায় এবং অন্য দিনের থেকে তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো মা আর ঠাকুমা বুঝেই যায় যে এটাই একমাত্র উপায় দাদুকে ঠিক করার। কিন্তু যত দিন যেতে লাগলো দাদুর বিহেভিয়ার চেঞ্জ হতে শুরু করলো। এতদিন তো শুধু রাতেই করতো, এবার থেকে সকালেও সে খালি সবসময় বলতো যে আমাকে তোরা ঠিক করে রাখ, ও আমাকে নিয়ে যাবে, ও এসেছিল আমার কাছে, ও আমাকে বলেছে ও আমাকে নিয়ে যাবে, আমাকে একটা কাটার মধ্যে বেঁধে আমাকে নিয়ে যাবে। মা ঠাকুমা সবাই জিজ্ঞেস করতো যে কে নিয়ে যাবে, কিচ্ছু বলতো না। বলছে কে নিয়ে যাবে, তোরা জানিস না কে নিয়ে যাবে, ও আমাকে নিয়ে যাবে, তোরা আমাকে সাবধানে রাখ, তোরা আমাকে তোদের সাথে সঙ্গে রাখ, আমি পারবো না ওর সাথে যেতে, আমি যাবো না ওর সাথে, এরকম খালি বলেই যেত। তারপর আমরা মানে দাদু যাতে একা একা ফিল না করে, মা বলতো যে দাদুর সাথে গিয়ে খেলা করা, আমাকে বোনকে বলতো
তো আমরা যেতাম দাদুর সাথে, যখন আমাদের পড়াশোনা হয়ে যেত বা খালি সময় থাকতো আমরা দাদুর সাথে গিয়ে খেলা করতাম। দাদু আমাদের সাথে খেলা করতো, বেশ ভালো করে কথা বলতো, গল্প বলতো, সব কিছু করতো। হঠাৎ করে বলে উঠলো যে, এই তোরা কে, তোরা এখানে কী করছিস, তোরা কারে, কোন বাড়ির ছেলে মেয়ে, হ্যাঁ, তোরা এখানে আমার পাশে কী করছিস, আমি কোথায়, এরকম করে বলতে শুরু করলো। এবার বিষয়টা অনেকটাই মানে বাড়াবাড়ি হয়ে যাচ্ছিলো। তখন মা বাবাকে ডাকতে বাধ্য হয়। বাবা আসে, এসে দেখার পর বাবা নিজেই বুঝতে পারছিল না যে কী হচ্ছে। তারপর একদিনকে অমাবস্যার রাতে, অন্য অমাবস্যার মানে যেসব দাদু যতবার করেছে অমাবস্যার রাতে এরকম কাণ্ড, প্রত্যেক অমাবস্যায় কিন্তু 12টার পরেই এরকম করতো। কিন্তু সেইবার জানি না কী হয়েছিল, দাদু 9টার সময় ওরকম রূপ ধারণ করলো। এবার অন্যবার কি হয় যে সবাই ঘুমিয়ে পড়ে, তো আওয়াজটা কেউ শুনতে পায় না, শুধু আমাদের বাড়ির লোকরাই আমরাই শুনতে পাই। এবার যেহেতু 9টার সময় হয়েছে, ওরকম বিকট শব্দ, আশপাশ থেকে সবাই চলে আসে। বাবাও ছিল আমাদের বাড়িতেই, বাবা যায়নি কাজে ফেরত, তো সবাই চলে আসে এবং বাবা বলে যে ওনাকে দুদিক দিয়ে দুজন ধরুন, তাহলে ইঞ্জেকশনটা দেওয়া যেতে পারে, কারণ সেদিনকে ভীষণ বাড়াবাড়ি হয়ে গেছিলো দাদুর। তারপর কি হলো, একজন ধরতে যায়, দাদুর বয়সে একজন ধরতে যায়, দাদুর হাতটা শুধুমাত্র ধরেছে, দাদু শুধুমাত্র একটা ঝটকা দিয়েছে, লোকটা ছিটকে পড়ে যায়, মানে কম করে হলো 2-3 হাত দূরে পড়ে যায় ছিটকে। তারপরে দুজন কম বয়সী লোক যায়, মানে কত হবে 35 থেকে 40 বছরের দুটো কাকু যায় দাদুকে পেছন দিক দিয়ে ধরার জন্য, মানে পেছন দিক দিয়ে দুটো হাত ধরবে সেজন্য যায়। তাদেরকেও দাদু ছিটকে ফেলে দেয়, মানে কারুর নাগালেই দাদু আসছে না। তারপর কোনো রকমে অনেক কষ্ট সৃষ্টে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়, দেওয়ার পরে দাদু শান্ত হয়। তারপরে পরের দিনকেই দাদুর অবিশ্বাস্যভাবে অস্বাভাবিক একটা মৃত্যু ঘটে। কেউ বুঝতেই পারলাম না যে দাদুর কী হয়েছে না হয়েছে। এবং যখন পোস্টমর্টম রিপোর্ট আসে তখন কোনো নেগেটিভ কিচ্ছু নেই, সব মানে কোনো ভুলভাল কোনো রিপোর্টই নেই। কিন্তু আমরা বুঝতে পারলাম না যে দাদুর সাথে কী হয়েছিল সেদিন রাতের বেলা, যে দাদু ওরকম হাবভাব করেছিল, ওরকম তার রূপ ধারণ করেছিল তারপর থেকেই। তো তারপরে ওই যে দিন দাদু মারা যায় তার থেকে 1 বছর পরে ঠাকুমাও মারা যায়। তো তারপরে বাড়িতে একটা পুজো শুরু হয়, মানে পুজো দিয়েছিলাম। দাদু মারা যাওয়ার পর থেকেও আমরা ওই দাদুর যে আওয়াজ দাদু করতো, ঘ্যার ঘ্যার করে আওয়াজ করতো কুকুরের মতো, সেই আওয়াজটা আমরা শুনতে পেতাম। তো সেই জন্য একটা পুজো দেওয়া হয়, পুজো দেওয়ার পরে সব কিছু ঠিক আছে। তো এইটাই ছিল আজকের ঘটনা। তো আমি বুঝতে পারলাম না যে, আমি এবং আমার মা, বাবা, বোন কেউই বুঝতে পারিনি যে দাদুর সাথে সেদিন কী হয়েছিল। সেই কুকুর, নেকড়ে না শিয়াল যেই ছিল না কেন, সেটা কি আদৌ কোনো কিছু ছিল, নাকি কোনো প্রেতাত্মার ছিল, নাকি কালা জাদু ছিল, কী ছিল আমরা বুঝতে পারিনি। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব, পরিজন সবার সাথে শেয়ার করে দিন। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন প্রেতলোক00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।